শুরু হয়েছে। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রিক্যাল প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আমরা বেসিক ইলেকট্রিসিটির ক্লাসটা শুরু করতেছি। এর আগে তোমাদের আমি ওহমস লর সংজ্ঞা এবং এর ব্যাখ্যা, গাণিতিক যে ব্যাখ্যা, সেটা গত ক্লাসে করানো হয়েছিল। এখন আজকে যেটা আমরা করব, আমি বলছিলাম যে এখান থেকে কিছু ম্যাথ করব। যে কোনো একটা ম্যাথ করলেই হবে, কারণ সবই একই। মনে করি যদি আচ্ছা 10 ওহম রোধ বিশিষ্ট একটি বাতির ভোল্টেজ 200 ভোল্ট হলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে, এটা আমাদের বের করতে হবে। যে 10 রোধ হলো একটা 10 ওহম রোধ বিশিষ্ট একটি বাতির ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, তাহলে এর মধ্য দিয়ে, এই বাতির মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা নির্ণয় করতে হবে। তাই এই অঙ্ক করার সময় যেটা করতে হবে, আমি বলতেছি 10 ওহম, তোমরা একটু কোশ্চেনটা দেখে নাও। প্রশ্নটা যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি বাতির ভোল্টেজ 200 ভোল্ট হলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে, সেটা আমাদের বের করতে হবে। তা তোমরা এটা এই কোশ্চেনটা দেখছো, এখন আমরা মুছে দিলাম এটা। এখন যে বিষয়টা হলো যে এখান থেকে আমরা যেটা লিখব, দেওয়া আছে বা গিভেন দ্যাট বা গিভেন ডাটা দেওয়া আছে আমাদের কি ভোল্টেজ কত আছে 200 ভোল্ট। ভোল্টেজ কোশ্চেনে ভোল্টেজ দেওয়া আছে 200, রেজিস্ট্যান্স দেওয়া আছে 10। তাহলে বলছি যে কারেন্ট ইকুয়াল টু কত। তাহলে আমরা সূত্র কি জানি, সলিউশন we know মানে আমরা জানি I ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ আর, বা ভি ইকুয়াল টু আই আর। এটা আমরা প্রমাণ করছিলাম, ভি ইকুয়াল টু আই আর বা আই ইকুয়াল টু ভি। আমরা এর আগে প্রমাণ করছিলাম কি, এর আগে যেটা প্রমাণ করছিলাম এটাই প্রমাণ করছিলাম ওহমসের সূত্রের মাধ্যমে। এটাই প্রয়োগ করেছেন যে আই ইকুয়াল টু ভি আর, এটাই হচ্ছে ওহমস ল। এখন এখানে আমাদের ভোল্টেজের মান জানা আছে। ভোল্টেজ কত আছে, ভোল্টেজের মান 200 আছে, আর এর মান দেওয়া আছে 10। তাহলে কত হচ্ছে 20 এম্পিয়ার। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এখন কোনো কারণে এই সেম ম্যাথটাতেই দেখা যাচ্ছে যে কারেন্টের মান দেওয়া আছে 20 এম্পিয়ার, রেজিস্ট্যান্সের মান কত। সেম অঙ্কটাতেই তোমরা এটা একটু দেখে নাও, যে যদি কোনো কারণে রেজিস্ট্যান্সের মান চায়, সেক্ষেত্রে আমরা কি আই এর জায়গায় আই এর মান বসাবো, ভির জায়গায় ভি এর মান বসাবো, করে আড়াআড়ি ক্রস গুণ করে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। তো এটা আমরা যে কোশ্চেনটা লিখছিলাম তার সমাধান। এখন যে বিষয় হচ্ছে, এটা মুছে দিলাম। এখন সাপোজ কারেন্টের মান দেওয়া আছে, সাপোজ ধরলাম আমরা এই অঙ্কটাকেই আবার করি, বিভিন্নভাবে করি, যে 20 এম্পিয়ার কারেন্টের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান কত। সেম অঙ্কটাই, যে একটি বাতির ভোল্টেজ, একটি 200 ভোল্ট বিশিষ্ট বাতি, তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আই হলে এর রেজিস্ট্যান্স কত বা রোধ কত, এটা যদি চাই, তাহলে আমরা সূত্রই জানি আই ইকুয়াল টু ভি ভাগ আর। এখন ঘটনা আছে, আই এর মান কত আছে 20, ভোল্টেজ হচ্ছে কত 200 ভাগ আর। এখন যদি আর আর গুণ করো, তাহলে এটা এইদিকে পাঠাও আর এটাকে এইদিকে দাও, তাহলে আর ইকুয়াল টু কত আসতেছে 200 ভাগ হচ্ছে 20, শূন্য শূন্য কাটা 10 দুগুণে আসছে 20।
তাহলে 10 ওহম। তাহলে এখানে আমাদের কি হলো যে আমরা আর এর মানটা বের করলাম, আর এর মানটা বের করলাম। যদি কোনো কারণে কারেন্টের মান দেওয়া থাকে আর চাই, তাহলে এই সূত্র অনুযায়ী করব। এখানে কিছু নাই, মানে এখানে কি আছে, 1 আছে। আমরা এটা আর আরই গুণ করলে কি হবে, 200 কে 200 আর 20 আর। তাহলে আরটাকে আমরা যেহেতু আর এর মান বের করবো, আরটাকে বাম দিকে রেখে এটাকে ডান দিকে, তাহলে আর এর সাথে এটা গুণ অবস্থায় থাকে। এটাকে দেখো, অনেকেই আবার বুঝবা না, এখনও অনেকেই আছো তোমরা ফার্স্ট সেমিস্টারে যে আর আর বজ্র গুণনে বোঝো না। তাহলে এটার সাথে এটার কি নাই, নাই মানে কিছু 1 ধরতে হবে। তাহলে আর আর এটা যেটা যেটা বের করবো সেটাকে আমরা সবসময় বাম দিকে রাখবো। এখন 20 ইন্টু আর গুণ করলে কি হবে, 20 আরই হবে। 200 কে হবে 200 ভাগ, তাহলে আর ইকুয়াল টু আমাদের কি আছে, এটা গুণ আছে, এপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 10 ওহম, এটা পাইলাম। কথা বুঝে গেছে? এখন যদি কোনো কারণে আমাদের মান চাই, বলা থাকে যে কারেন্ট না, এবার আমাদের ভোল্টেজের দরকার। সেম জিনিস, যে এখানে রেজিস্ট্যান্সের মান ধরলাম 10 ওহম, তাহলে ভোল্টেজ কত, একটা অঙ্ক দিয়েই কিন্তু আমি 3টা ফরম্যাট করে দিলাম। যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 20 এম্পিয়ার হলে এর ভোল্টেজ কত। সেম একই সূত্র, ভোল্টেজটা যদি কত হয় সেটা দেখি। যে আই এর মান আমাদের কত আছে, 20 ইকুয়াল টু ভি ভাগ আর এর মান আছে 10। তাই এখানটাকে যদি আমরা বজ্র গুণন করি, অর্থাৎ আর আর ক্রস গুণ করি, তাহলে কি হবে, এটার নিচে কিছু নাই মানে সবসময় 1ই ধরতে হবে। তাইলে ভি 1 দ্বারা গুণ করলে ভি এ হয়, ইন্টু 10 আর 20 গুণ করলে কি হবে, 10 ইন্টু আর আদি গুণ করলে 10 আর 20 গুণ হবে, তাহলে কত, 200। কথা বুঝে গেছে? দিয়েই হলো, এখানে একটা অঙ্ক করলে সবগুলো পারা যাবে। তাই এই অঙ্কটা থাকবে তোমাদের 3 মার্কের কোশ্চেনে, অথবা 1 মার্কের কোশ্চেনেও থাকতে পারে। তো তোমরা একটু বাড়িতে করে নিবা, প্র্যাকটিস করবা বেশি বেশি করে, তাহলে বুঝে যাবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের 4 নম্বর অধ্যায়ে যাব, যে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা, সার্কিটটা আসলে ইলেকট্রিক্যাল সার্কিটটা কি, 4র্থ অধ্যায় আছে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। এটা নিয়ে আমরা আলোচনা করব। তাই এখানে ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা, আসলে ইলেকট্রিক্যাল সার্কিটটা কি, ইলেকট্রিক্যাল সার্কিটটা কি। ইলেকট্রিক্যাল সার্কিটটা কি, ইলেকট্রিক্যাল সার্কিটটা হচ্ছে যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে। ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে, তাকে হচ্ছে সার্কিট বলে। যে সার্কিট আসলে কি, সার্কিটটা হচ্ছে যে কোনো একটি পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে, সেটা হলো সার্কিট। যে কোনো পথ
যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে সেটা হলো সার্কিট। একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের কিছু উৎস থাকবে। আমি বলছি যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে সেটা হলো সার্কিট। আর একটি বৈদ্যুতিক একটি বৈদ্যুতিক সার্কিটের অনেকগুলা তোমাদের আদর্শ সার্কিটের অনেকগুলা ইকুইপমেন্ট থাকে বা আদর্শ সার্কিটের কিছু বৈশিষ্ট্য থাকে। একটা আদর্শ সার্কিট যদি হয় তার কিছু বৈশিষ্ট্য থাকবে, কি কি জিনিসগুলো থাকবে, ডিভাইসগুলো যুক্ত থাকবে। অধ্যায় আমরা পড়তেছি চতুর্থ ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। এখন একটি বৈদ্যুতিক সার্কিটের আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান, এটা পরীক্ষায় আসবেই। আদর্শ এটা কিন্তু পরীক্ষায় আসবেই যে আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদানগুলো কি কি, চিত্র সহ লেখো। একটা আদর্শ বৈদ্যুতিক সার্কিট এর উপাদানগুলো মার্কার নাই ভাই। এখন দেখো একটা আদর্শ বৈদ্যুতিক সার্কিটের কি কি উপাদান থাকতে পারে। আচ্ছা, একটা বাল্বকে যদি আমরা জ্বালাই, যে জিনিসটা কি করতে হবে, চিন্তা করতে হবে, প্রথমে একটা লাগবে সোর্স লাগবে, যেখান থেকে কারেন্ট যাবে, যাওয়ার পর এই বাল্ব বা লাইট অথবা ফ্যান যে কোনো লোডটা জ্বলবে। প্রথমে হচ্ছে কি, আমরা যদি বিদ্যুৎ পাস করি অবশ্যই একটা লোড লাগবে, যে লোডটাকে আমরা দেখা যাচ্ছে কাজ করানোর জন্য ব্যবহার করব। সেটা হচ্ছে একটা তোমাদের অবশ্যই লোড লাগবে। সেই লোডটা ধরলাম যে একটা বাতি, এটাকে জ্বালাবো। সাপোজ আমি এখানে লিখলাম আচ্ছা, বাতি দিই এখানে একটা। এখন বিষয় আছে, আমি আপাতত এভাবেই রাখি। এই লোডটা, এটা হলো বাতি বা ল্যাম্প। এখন এটাকে জ্বালানোর জন্য কি দরকার, আমার একটা উৎস দরকার, যেখান থেকে এখানে কারেন্ট যাবে, এখানে কারেন্ট যাবে এই ভোল্টেজ, অর্থাৎ এখানে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য একটা কি লাগবে, উৎস লাগবে। এবং সেটা কি ধরলাম যে একটা উৎস দিলাম, যে এটা উৎস, এখান থেকে কারেন্টটা যাচ্ছে। আমাদের এটা হচ্ছে উৎস, এখান থেকে কারেন্টটা এখানে পাঠাচ্ছি। উৎস মানে সোর্স অথবা উৎস, এটা লাগবে। এখন সোর্সের সাথে তো এটা ডাইরেক্ট যুক্ত করে দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমি ঘর থেকে বাইরে হওয়ার সময়, যখন আমি এখানে ক্লাস নিচ্ছি, বাইরে হওয়ার সময় লাইট ফ্যানগুলো অফ করে দিয়ে দিতে হবে, না এলে চলতেই থাকবে। অযাচিত কিছু অপচয় হবে, সেটা তো করা যাবে না, তাই না? তাহলে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, ধরলাম একটা সুইচ লাগিয়ে দিলাম। এই সুইচটার কাজ কি, যখন আমার প্রয়োজন হবে আমি বাতিটা জ্বালাবো, যখন প্রয়োজন হবে না, অর্থাৎ ঘরের বাইরে চলে যাচ্ছি, তখন আবার এটা কি করব, বন্ধ করে রাখবো, অফ করে রাখবো। তাইলে এটা হলো সুইচ। তারপরে হলো আরেকটা বিষয় হলো, দেখো এই যে আমরা সোর্স থেকে অর্থাৎ উৎস থেকে এই লোডে সাপ্লাই দিচ্ছি, সোর্স থেকে এই লোডে সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দেওয়ার জন্য অবশ্যই একটা পরিবাহী তার লাগবে। কারণ তার যদি আমরা না দিই তাহলে তো পাস হবে না। আমরা যদি সোর্স থেকে এখানে সাপ্লাই দিই, সাপ্লাইটা অর্থাৎ কারেন্টটা প্রবাহিত হওয়ার জন্য তো আমার একটা তার লাগবে, ওয়্যার লাগবে। ওয়্যার ছাড়া তো যাবে না, সেই জন্য এটা হচ্ছে কি, ওয়্যার। তারপরে হলো এই যে বাতিটা, এটাকে যে নিয়ন্ত্রণ করব, এটা যাতে ঝুঁকির মধ্যে না থাকে। ঝুঁকির মধ্যে না থাকে, কেন না থাকে?
অনেক সময় দেখা যাচ্ছে যে ওভার কারেন্ট ফ্লো আসছে বা শর্ট সার্কিটের কারণে ওভার কারেন্ট ফ্লো আসছে, বজ্রপাতের কারণে সার্জ ভোল্টেজ তৈরি হয়, সেখান থেকে আবার ওভার কারেন্ট ফ্লো হয়, তাহলে কী হইতে বাতিটা আমার ফিউজ হয়ে যেতে পারে, কেটে যেতে পারে, ব্লাস্ট হইতে পারে, এরকম অনেক সমস্যা হইতে পারে। দেখা যাচ্ছে যে এরকম শর্ট সার্কিট কারণে আমার গোটা বাসায় আগুন ধরে যেতে পারে, এটাও অনিরাপদ। সেই জন্য আমরা কি করব, এখানে একটা নিয়ন্ত্রক ডিভাইস ব্যবহার করবো, সেটা ফিউজ হইতে পারে, সার্কিট ব্রেকার হইতে পারে। তো সাধারণত আমরা বাসা বাড়িতে তেমন এখন সার্কিট ব্রেকারের ব্যবহার শুরু হয়েছে, কারণ সার্কিট ব্রেকারটা অনেক বেশি নিরাপদ, তার চেয়েও রিলে অনেক বেশি নিরাপদ। কিন্তু বাসা বাড়িতে এখন আগে সার্কিট ব্রেকার ব্যবহার হইতো না, ফিউজ ব্যবহার হইতো, তবে এখন আর ফিউজ ব্যবহার হয় না। কেন হয় না? ফিউজ ব্যবহার হয় না কারণ ফিউজটা অনিরাপদ। আমি যদি সার্কিট ব্রেকারটা লাগাই, দেখা যাচ্ছে যে শর্ট সার্কিটের কারণে সার্কিট ব্রেকারের নবটা পড়ে যাচ্ছে, সার্কিট ব্রেকারটা কী হয়ে যাচ্ছে, গোটা সিস্টেমটাকে, অর্থাৎ আমাদের যে সিস্টেমটা আছে, অর্থাৎ গোটা সিস্টেমটাকে কী করতেছে, ওই আমাদের ত্রুটিপূর্ণ অংশ থেকে বিচ্ছিন্ন করে। সাপোজ আমার এই ঘরে শর্ট সার্কিট হলো, হওয়ার কারণে অনেকগুলো কম্পিউটার আছে, এখানে কী হইতে পারে, সমস্যা হইতে পারে, সবার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে, পাওয়ার সাপ্লাইগুলো কেটে যেতে পারে। দেখা যাবে যে অনেক বজ্রপাত হয়, তোমরা দেখো যে বজ্রপাত হয় অনেক সময়, বজ্রপাত হওয়ার কারণে তোমাদের ঘুমায় গেছো, সকালে উঠে দেখো যে প্রচণ্ড বজ্রপাতের কারণে তোমার টিভি ফ্রিজ কিছুই চলতেছে না। না চলার কারণ কি? বজ্রপাতের কারণে একটা আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে, ডিস্ট্রিবিউশন লাইনগুলো আছে, যখন এর ওপরে পড়ে, এই ডিস্ট্রিবিউশন লাইনের ওপরে পড়ে, তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ সার্জ ভোল্টেজ তৈরি হয়। এই সার্জ ভোল্টেজের কারণে অনেক বেশি কারেন্টের ফ্লোটা বেশি হয়, ওভার কারেন্ট ফ্লো হয়। ওভার কারেন্ট, এখন আমার চাহিদা হচ্ছে আমি দেখা যায় যে 1 গ্লাস পানি খাইতে পারি, এখন যদি কেউ আমাকে 2 গ্লাস অথবা 3 গ্লাস পানি, দেখা যাবে যে না 2 গ্লাস বা 1.5 গ্লাস পানি পর্যন্ত আমার মাত্রা সহনীয়, কারণ যেহেতু আমি 1 গ্লাস খাই 2 গ্লাস খাইতে পারবো। বাট কেউ যদি আসে আমাকে বলে 4 গ্লাস পানি খেতে, তার পক্ষে আমার পক্ষে সম্ভব নয়। কেন? সেক্ষেত্রে আমার পেটটা ফুলে যাবে। তো অনুরূপভাবে যদি আমাদের ওভার কারেন্ট ফ্লো হয়, আমাদের একটা সহনীয় মাত্রা আছে এই লোডগুলার, যদি কোনো খুব বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, সেক্ষেত্রে যেটা হয়, এই আমাদের যে ডিভাইসগুলো এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এখানে একটা ফিউজ ব্যবহার করব, এখানে একটা ফিউজ ব্যবহার করতেছি। তাহলে এখান থেকে আমি হয়তোবা বুঝাইতে পারছি যে এখানে আমরা একটি আদর্শ সার্কিটের 5টা উপাদান থাকে। একটা আদর্শ সার্কিটের অবশ্যই 5টা উপাদান থাকবে। সেই 5টা উপাদান হচ্ছে সোর্স, ফিউজ, সুইচ, ওয়্যার এবং বাতি। এই হচ্ছে এর 5টা উপাদান। তারপরে এখানে দেখবা তোমাদের সিরিজ এবং আচ্ছা, এখানে লিখি যে একটা আদর্শ সার্কিটের 5টা উপাদান। প্রথমে কি পাইলাম? সোর্স অথবা উৎস। 2 নম্বরটা কি হচ্ছে? ফিউজ বা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, ফিউজ বা হচ্ছে রক্ষণ যন্ত্র। ফিউজটাই হচ্ছে কি, এখানে লিখবা সোর্স অথবা উৎস, ফিউজ অথবা রক্ষণ যন্ত্র। 3 নম্বর হচ্ছে সুইচ অথবা নিয়ন্ত্রণ যন্ত্র। চার হচ্ছে তার অথবা পরিবাহী। 5 নম্বর হচ্ছে বাতি অথবা ব্যবহার যন্ত্র। এই তাহলে সোর্স বা উৎস, ফিউজ বা রক্ষণ যন্ত্র, সুইচ হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, ওয়্যার হচ্ছে কি পরিবাহী, এবং বাতি হচ্ছে ব্যবহার যন্ত্র, যেটা ব্যবহার করতেছি। এই হলো আদর্শ সার্কিটের উপাদান। এটা অবশ্যই পরীক্ষায় আসবে, এভাবে চিত্রটা আঁকে
এখানে লিখে লিখবা যে একটা আদর্শ সার্কিটের 5টা উপাদান বিদ্যমান, সেটা হলো 1 সোর্স অথবা উৎস, 2 হচ্ছে ফিউজ অথবা রক্ষণ যন্ত্র, 3 সুইচ অথবা নিয়ন্ত্রণ যন্ত্র, 4 হচ্ছে ওয়্যার অথবা পরিবাহী, 5 হচ্ছে বাতি বা ব্যবহার যন্ত্র। এখন দেখা যাক সিরিজ সার্কিট কি। এখানে একটা কথা বলা আছে যে সিরিজ সার্কিট, এটা গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য, কারণ এটা তোমাদের লাগবে। একদম আজ শুরু হবে, এই প্রথম সেমিস্টারে শুরু হবে, তুমি বিএসসি পর্যন্ত এই সিরিজ সার্কিটটা ভালোভাবে বুঝতে হবে, এটা জানতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের অষ্টম পর্বের ছাত্র কিছু আছে, তারা একদমই পড়াশোনা করে না, তারা এখনও সিরিজ সার্কিট কি এটাই জানে না। কারণ তুমি যদি সিরিজ সার্কিট না বুঝো, সেমিস্টার যখন তোমার বাড়বে, দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে যাবা, তখন আর ম্যাথগুলো বোঝা যাবে না। কারণ আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের ম্যাথেই এই সিরিজ সার্কিট প্যারালাল সার্কিটের ব্যবহার আছে, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ব্যবহার আছেই। তো সিরিজ সার্কিটটা কি? সিরিজ সার্কিটটা হচ্ছে, যদি আমরা চিন্তা করি, 2 বা ততোধিক রেজিস্টারকে যদি আমরা কি করি, 2 বা ততোধিক রেজিস্টারকে যদি একটির সাথে অপরটি, একটির পর অপরটি এভাবে ধারাবাহিকভাবে উৎসের আড়াআড়িতে সংযোগ করা হবে, সেটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। অথবা যার একটি মাত্র, যাতে কারেন্ট প্রবাহের বা যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকবে, সেটাকে বলা হবে সিরিজ সার্কিট। সংজ্ঞা হচ্ছে 2টা, যার যেটা ভালো লাগবে লিখবা, কোনো সমস্যা নাই। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকবে, কারণ কারেন্ট প্রবাহের জন্য আলাদা কোনো পথ নাই, সেটাকে বলা হচ্ছে সিরিজ সার্কিট। এখন বুঝাই কিভাবে সেটা। সাপোজ এইটা হচ্ছে আমার জমি বাড়ি, দেখা যাচ্ছে যে এটা আমাদের জমি বাড়ি, যেখানে ধান গাছছি আমি। এখন এটা একটা ক্যানেল, এতটুকুই বুঝাই, তাতে বুঝতে পারবা যে এখানে আমাদের মোটর লাগানো আছে। এই মোটর থেকে, এখানে আমাদের মোটর লাগানো আছে, এই মোটর থেকে পানি যখন দেব, তখন একটা ক্যানেলের মধ্য দিয়ে পানিটা কী হচ্ছে, কোথায় যাচ্ছে, জমি বাড়িতে যাচ্ছে। এখানে আলাদা কোনো কিন্তু পানি দেওয়ার জন্য এক্সট্রা কোনো পথ নাই। কিন্তু চিন্তা করি, যখন এখানে একটা দেব, তাহলে এখান দিয়ে কিছু যাবে, এখান দিয়ে কিছু কারেন্ট যাবে, পানি যাবে। এখন এই যে পানি যাচ্ছে, পানিটা কি, যখন একটা ক্যানেল দিছিলাম, তখন পানিটা সম্পূর্ণ এখান দিয়ে যে এখানে গেছিলো, এখন কি এই ক্যানেল দিয়ে যাচ্ছে, তার মানে কি পানিটা আমার ভাগ হয়ে গেল না? দেখা যাবে তখন পানিটাও স্লো হয়ে গেল, কারেন্টের অর্থাৎ পানির পরিমাণ এই ক্যানেল দিয়ে যে পরিমাণ জোরে, যত জোরে অথবা ফোর্সে পানিটা এখানে যাচ্ছিল, যখন 2টা ক্যানেল দিয়ে গেলাম, তখন কিন্তু ফোর্সটা ভাগ হয়ে গেল। তখন এদিকে হালকা ফোর্সে যাবে, এদিকে হালকা ফোর্সে পানিটা খেতে যাবে। তা তখন এই যে প্রবাহিত হচ্ছে, আগেরটা ছিল সিরিজ, আমি বলছি যে সার্কিটে একটি মাত্র কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য পথ থাকে। কিন্তু এখন চিন্তা করো, এখানে পানি প্রবাহিত হওয়ার জন্য একটি পথ ছিল, বাট এখন যখন আমি এখানে একটা কি করে দিলাম, এই অংশটাকে যখন একটা ছিদ্র করে দিলাম, বা এই অংশটাকে, বা দেখা যাচ্ছে ক্যানেলটাকে কেটে আবার এই দিক দিয়ে একটা ক্যানেল বের করে দিলাম, দেখা যাচ্ছে এই দিক দিয়েও পানি যাচ্ছে, এই দিক দিয়েও পানি যাচ্ছে। তার মানে পানির প্রেশারটাও যেমন ভাগ হয়ে গেছে, পানিটাও ভাগ হয়ে গেছে। আগে যখন চাপ বেশি ছিল, এখন কিন্তু চাপের পরিমাণটা কম আছে, তা যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পানি প্রবাহিত হওয়ার জন্য 2টা পথ আছে।
এই পানিটা প্রবাহিত এখান পর্যন্ত ঠিক আছে, এই অংশ পর্যন্ত ঠিক আছে, বাট এখানে এসে পানিটা এই দুই ক্যানেলে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে প্যারালাল সার্কিট, আর আগেরটা ছিল সিরিজ সার্কিট। আর আগের অংশটা আমি যেটা আলোচনা করছিলাম ওটা ছিল সিরিজ সার্কিট। এখন যে বিষয়টা হচ্ছে, আমি বলছি দুই বা ততোধিক রেজিস্টার একের পর এক অর্থাৎ একটা সংযোগ করে যদি আমরা দুইভাবে লিখতে পারি, দেখি যে সিরিজ সার্কিট। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে দুই বা ততোধিক লোডকে যদি আমরা একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে যুক্ত করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। সেটা কীরকম? সাপোজ ধরো এখানে একটা লোড নিলাম, মার্কার নাই, সাপোজ ধরলাম এখানে একটা রেজিস্টর নিলাম, আমি বলছি একের পর এক, মানে কি একটার সাথে একটা, একের পর এক। এখন এটা হচ্ছে, এটার পর যদি এটা যুক্ত করি, তার নিচে একটা যুক্ত করি, যেমন আমরা ইট গাঁথি, একটার পর একটা ইট গাঁথি, ওটা হলো সিরিজ। তো এরকম যে একটার পর একটা রেজিস্টার এভাবে যদি নেই, এবং বলছিলাম এটা ধরলাম যে উৎস, এটা ধরলাম R1, এটা ধরলাম R2। এখন কথা হচ্ছে, যদি একের পর দুই বা ততোধিক রেজিস্টারকে, দুই বা ততোধিক, একটি না, দুই বা ততোধিক রেজিস্টারকে যদি একটার পর আরেকটা সংযোগ করে উৎসের আড়াআড়িতে এমনভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহিত হয়, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। আর আমরা দেখো এটা হলো উৎস, এখান থেকে কারেন্টটা বাইরে এসছে, হওয়ার পর এই লোডের ভেতর দিয়ে বাইরে হয়ে, এই লোড থেকে বাইরে হয়ে আবার এই লোডের মধ্য দিয়ে আবার এখানে আসছে। তার মানে কি, আমাদের ধরলাম যে সোর্সের এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, কারেন্টটা এই প্রান্ত থেকে বাইর হয়ে এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয়, আবার R2 লোডের মধ্য দিয়ে কোথায় আসছে? নেগেটিভ প্রান্ত আসছে। তার মানে পুরো একটা সার্কিট সম্পন্ন হয়েছে। তাহলে সিরিজ সার্কিটটা হচ্ছে যে সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য একটি মাত্র পথ থাকবে, সেটা হলো সিরিজ সার্কিট। তা তোমরা ওটাও লিখতে পারো, দুই বা ততোধিক রেজিস্টারকে যদি একটির সাথে অপরটি যুক্ত করা হয়, এমনভাবে সংযোগ করার পর লোডের আড়াআড়িতে এমনভাবে যুক্ত করা হয় যাতে সহজে কারেন্ট প্রবাহিত হয়, বা যাতে কারেন্ট কী হয়, এই লোডের বা রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেটাকে বলতেছি আমরা সিরিজ সার্কিট। এটা একটু জটিল কথা, তাও সেম কথাই, যে একটা রেজিস্টারের সাথে অপর রেজিস্টারকে সংযুক্ত করে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য একটি মাত্র পথ থাকে, সেটা হলো আমাদের সিরিজ সার্কিট। এটা অনেক বড় পেঁচানো কথা। সহজ কথা হচ্ছে, যে সার্কিটের মধ্য দিয়ে, যে সার্কিটে, এটা হচ্ছে সিরিজ সার্কিটের ডায়াগ্রাম, এটা দেখে নিবা, মুছে দিলাম। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকবে, তাকে হচ্ছে সিরিজ সার্কিট বলে। তাকে হলো সিরিজ সার্কিট বলে, যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকে। তারপরে চিত্রটা দিবা। এরপর হলো প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটটা কি? প্যারালাল সার্কিটটা হলো, এটা মুছে দিলাম। তাহলে সহজ কথায় পড়বা, যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকবে, সেটা হলো সিরিজ সার্কিট। এবার আমরা আলোচনা করব হচ্ছে প্যারালাল সার্কিট। এখন প্যারালাল সার্কিটটা কি? প্যারালাল সার্কিটটা কি? এটা হচ্ছে সেম কথাটাই, যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য দুই বা ততোধিক পথ থাকবে, সেটা হলো প্যারালাল সার্কিট। এখন আমি তোমাদের বললাম যে কারেন্ট প্রবাহের জন্য দুই বা ততোধিক পথ থাকে। সাপোজ
এটা এটাকে R1 এটাকে R2। দেখো এই সেম কথাটাই, এখান থেকে কারেন্টটা আসছে, আসার পর কি হচ্ছে, এই যে দুইটা লোড এখানে, অর্থাৎ এই আই কারেন্টটা ভাগ হয়ে I1 এবং I2 হয়ে গেছে। এখানে এসে কারেন্টটা এই অংশে আসে, এই পয়েন্টে এসে ভাগ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে গেছে, এর মধ্যে দিয়ে গেছে। তাহলে সেম কথাই, যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য দুই বা ততোধিক পথ থাকবে, লিখে নিবা যে সার্কিটে কারেন্ট, এই চিত্রটা দেখে নিবা, তোমরা এটা দেখে নিবা, ওই সংখ্যাটা লেখার পর এটা লিখবা, যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য দুই বা যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য দুই বা ততোধিক পথ থাকে তাকে বলা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট বলে। তারপরে নিচে তোমরা এই ফিগারটা লিখে দিবা। এখন সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য আছে, তারপরে এখানে কিছু ম্যাথ আছে। এই সার্কিটটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এই সার্কিটটা খুব ভালো করে বুঝতে হবে। সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়বা, যে সিরিজ সার্কিটে সকল লোডে কারেন্ট সমান থাকবে, সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হবে। তারপরে হচ্ছে সিরিজ সার্কিটের মোট অর্থাৎ সমতুল্য বা মোট রেজিস্ট্যান্স হবে সকল রেজিস্ট্যান্সের যোগফলের সমান। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, এটাও কিন্তু আসবে পরীক্ষায়, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য রচনামূলকে আসবে। এখন দেখো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এক, সিরিজ সার্কিটটা কীরকম ধরলাম, এটা হলো সিরিজ সার্কিট, ধরলাম এটাকে R1 R2 আর এটা হলো R3। এখানে সোর্স লাগাই দিলাম, বা এখানেও লাগাই দাও, যে কোনো জায়গায় দেওয়া যাবে। এটা হলো সোর্স। তা সিরিজ সার্কিটে আমাদের এখান থেকে কারেন্ট যাচ্ছে কি আই, সোর্স থেকে যে কারেন্টটা বাইরে হবে সেটা হচ্ছে আই, মোট কারেন্ট। এই কারেন্টটা আমরা কোথায় পাঠাচ্ছি, এই লোডের মধ্যে পাঠাচ্ছি। যেহেতু R1, এই লোডটার নাম R1, এখানকার কারেন্টটা হবে I1। যেহেতু এই লোডটার নাম হচ্ছে কি R2, এখানকার কারেন্টটাকে ধরবো আমরা I2। যেহেতু এই লোডটার নাম R3, এখানকার কারেন্ট ধরলাম I3। কথা বুঝে গেছে? এখন কথা হচ্ছে সিরিজ সার্কিটের প্রথম বৈশিষ্ট্য মনে রাখবা, যে সিরিজ সার্কিটে কারেন্ট সব জায়গায় সমান থাকে, অর্থাৎ সোর্স থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাই R1 R2 এবং R3। সাপোজ সোর্স থেকে আমি 2 অ্যাম্পিয়ার পাঠাইলাম, সোর্স থেকে অর্থাৎ এই উৎস থেকে আমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই লোডগুলোর মধ্যে পাঠাইলাম, তাহলে কারেন্ট সব জায়গায় সমান থাকবে। এখানেও 2 অ্যাম্পিয়ার পাবা, এখানেও 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার। তার মানে কি আমরা লিখতে পারি না I সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3? লেখা যায় না, কারণ আমি 2 অ্যাম্পিয়ার পাঠাচ্ছি, প্রতিটা লোডেই 2 অ্যাম্পিয়ার পাইছি। তার মানে I সমান সমানও 2 অ্যাম্পিয়ার, IA সমান সমান 2 অ্যাম্পিয়ার, I2 সমান সমান 2 অ্যাম্পিয়ার, I3 সমান সমানও হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার। তার মানে কি প্রতিটা লোডের কারেন্টের মান সমান, তাই এটাও 2 অ্যাম্পিয়ার হচ্ছে, এটাও 2, সবগুলাই 2, তাহলে সমান লেখা যায় না? যেহেতু মান একই, তার মানে কি I সমান সমান I1 সমান সমান I2 I3, তাহলে তিনটে সবগুলি হচ্ছে আমার সমান, যেহেতু সবগুলোরই কারেন্টের মান একই। তাহলে এখানে আমরা লিখব যে, মনে লিখবা যে সিরিজ সার্কিটে
সকল লোডে কারেন্ট সমান থাকে, অর্থাৎ লিখবা I সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3 সমান সমান। এখন এভাবে যতগুলা লোড নেই, এখানে আমরা আরও লোড বাড়াইতে পারি, একটার পর একটা ধারাবাহিকভাবে যুক্ত করব। সিরিজ মানে হচ্ছে কি একটার পর একটা, একটার সাথে আর একটা কী করবো ধারাবাহিকভাবে পরপর যুক্ত করব। এখন যে বিষয়টা হচ্ছে সিরিজ সার্কিটের ভোল্টেজ ড্রপ হয়। এখন দেখো ভোল্টেজের সূত্র মনে রাখবা, V = হচ্ছে IR। যেহেতু I = আমরা V ভাগ R লিখি, তাহলে এর নিচে কিছু নাই মানে 1 আর আর গুণ করো, V = কি হয় IR। ভোল্টেজের সূত্র হচ্ছে V = IR, কারেন্ট এবং রেজিস্টরকে গুণ করলে এটা পাওয়া যাবে। তাহলে এই যে সোর্সের ভোল্টেজটা হচ্ছে V, অর্থাৎ উৎস থেকে যে ভোল্টেজটা পাঠাচ্ছি সেটা হচ্ছে V। এখন সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়, সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়। এখন এটা আমরা কিভাবে লিখব যে সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়, তারপরে লিখবা আচ্ছা, এবং এ সার্কিটে মোট ভোল্টেজ হবে সমস্ত ভোল্টেজ ড্রপ এর যোগফলের সমান। আমি বলছি সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয় এবং এ সার্কিটের মোট ভোল্টেজ হবে সমস্ত ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। এখন কথা হচ্ছে আমি এখান থেকে 200 ভোল্ট পাঠাইলাম, আচ্ছা দেখো এখান থেকে সাপোজ V ভোল্টেজ পাঠাইলাম, এই V ভোল্টেজটা যেহেতু সিরিজে ভোল্টেজ ড্রপ হয় মানে কি সিরিজের ক্ষেত্রে এই লোডের কাজ হচ্ছে, এই রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজকে বাধা দেয়া। এখন এখান থেকে আমি 200 ভোল্ট পাঠাইলাম, এখানে কিন্তু 200 ভোল্ট পাবো না। কেন পাবো না? এ কিছু পরিমাণ ভোল্টেজ রাখি দেবে, নিজের কাছে রাখি দেবে বা লস করাবে। সাপোজ 200 ভোল্ট পাঠাইলাম, এ ড্রপ করাবে কত? সাপোজ এ 20 ভোল্ট ড্রপ করাইলো, তার মানে পাস হইল কত? 200 থেকে 20 বাদ দিলে পাস হচ্ছে কত? 180। এখন 180 ভোল্ট এখানে যাচ্ছে, 200 ভোল্ট পাঠাইলাম, এ আমাদের লস করাইলো হতো কত ভোল্ট? 20 ভোল্ট। 20 ভোল্ট এর কাছে রাখি দিয়ে পাঠাইলো হচ্ছে 180 ভোল্ট। এ কি করবে? এই 180 ভোল্টের সাপোজ এর যদি রেজিস্ট্যান্স বেশি হয়, রেজিস্ট্যান্স কম হলে কম ড্রপ হবে, রেজিস্ট্যান্স যত বেশি হবে ভোল্টেজ ড্রপের মান তত বাড়বে। সাপোজ এটা ভোল্টেজ ড্রপ, এটা রেজিস্ট্যান্স কম, এটা রেজিস্ট্যান্স বেশি, যেহেতু R2 দিছি ধরলাম, চিন্তা করলাম যে R2 রেজিস্ট্যান্সের মান বেশি, এর সে জায়গায় মনে করো 30 ভোল্ট করাইলো, করার পর 30 ভোল্ট লস করার পর পাঠাইলো কত? 180 থেকে 30 বাদ দিলে তাহলে থাকতেছে আমাদের 50, তাহলে 150 ভোল্ট পাস করলো। এই 150 ভোল্ট কোথায় গেল? এই লোডে গেল। এখন এই লোডে যাওয়ার পরে এটা কত পাইলাম আমরা? 150। সর্বশেষ এই লোডে পাইলাম 150। এখন যদি আমরা চিন্তা করি, শেষের কথাটা বলছি, এ সার্কিটের মোট ভোল্টেজ হবে সমস্ত ভোল্টেজ ড্রপের যোগফল। তাহলে ভোল্টেজ ড্রপগুলো কত?
এখানে আমাদের গেল 150, এই 150-এই নিয়ে নিল, অর্থাৎ ড্রপ করাইলো। তার মানে কি 20 প্লাস 30 প্লাস 150 যোগ করলে 200 ভোল্ট হয়। আমরা পাঠাইছিলাম কত? 200 ভোল্ট। তাহলে এই কথাটার সাথে এই কথাটার মিল আছে যে মোট ভোল্টেজ হবে সমস্ত ড্রপের যোগফলের সমান, ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। তার মানে এখন দেখো, এটা হচ্ছে গাণিতিকভাবে বুঝাইলাম। এখন যে বিষয়টা হচ্ছে, এখানে তো সরাসরি ভোল্টেজ দেওয়া নেই, তার মানে এখানে যেহেতু সরাসরি ভোল্টেজ দেওয়া নাই, তাহলে এখানকার কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণ করলে আমরা সূত্র জানি কি ভি ইকুয়াল টু আইআর। কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ করলে ভোল্টেজ পাওয়া যায়। তাহলে এখানকার কারেন্ট হচ্ছে I1, এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে R1, ধরলাম এখানকার ভোল্টেজটাকে V1। তাহলে V1 ইকুয়াল টু কী হবে? I1 R1। তাহলে এখানকার ভোল্টেজটাকে আমরা ধরতেছি V1। অনুরূপভাবে এখানকার কারেন্টটাকে আমরা ধরছিলাম কত? I2, এটাকে হচ্ছে I3। তাহলে এখানকার ভোল্টেজটাকে আমি ধরলাম V2। তাহলে V2 ইকুয়াল টু কী হচ্ছে? আমরা সূত্রই জানি V ইকুয়াল টু IR। তাহলে এখানকার ভোল্টেজ অর্থাৎ R2 শাখার ভোল্টেজটা হচ্ছে V2। তাহলে এখানকার ভোল্টেজটা হবে I2 R2। ধরলাম যে এখানকার এটার লোডটা হচ্ছে কত? R3। তাহলে এখানকার ভোল্টেজটা ধরলাম V3। তাহলে এখানকার ভোল্টেজ কি হবে? সূত্র V ইকুয়াল টু IR। তাহলে এখানকার কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করলে এই R3-র ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে আমরা অর্থাৎ লিখবা এখানে এই কথাটার শেষে, অর্থাৎ V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। আমরা কি করলাম? এই যে ভোল্টেজটাকে যোগ করলাম, অর্থাৎ এখানকার ভোল্টেজ ড্রপ পাইলাম V1, এখানকার V2, এখানকার V3। তাহলে V1 প্লাস V2 প্লাস V3, এভাবে যত নিবা চলতেই থাকবে। যদি আরও নাও এর সাথে সার্কিট চলবে। 3 নম্বরটা হচ্ছে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে সকল রেজিস্ট্যান্সের যোগফলের সমান। মোট রেজিস্ট্যান্স অর্থাৎ এখানকার টোটাল রেজিস্ট্যান্স কী হবে? টোটাল রেজিস্ট্যান্স হবে এই 3টে রেজিস্ট্যান্সকে যোগ করলে যেটা পাবো সেটা হবে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স। দেখো এখন 3 নম্বরটা হচ্ছে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে লোডের সকল রেজিস্টরের যোগফলের সমান। অর্থাৎ এটা হচ্ছে বাংলা কথা আর এটা হচ্ছে গাণিতিক টার্ম। অতএব আরটি দ্বারা বুঝাচ্ছি টোটাল রেজিস্ট্যান্স। কি বলছি? সমস্ত রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছি আমরা কয়টা? 3টা, এর যোগফলের সমান। এটা হলো সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করার নিয়ম। সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি বলে যে মোট রেজিস্ট্যান্স বের করো, তাহলে আরটি ইকুয়াল টু হবে যতগুলো রেজিস্ট্যান্স আছে যোগ করলে যা আসবে তাই হলো সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স। তো এতটুকু বোঝা লাগবে, কারণ অঙ্কের সময় এই জিনিসগুলো খুব ভালো করে লাগবে। ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি।